বিসমিল্লাহির রহমানির রহিম। জিপিএইচ ইস্পাত আয়োজিত এই টেকনিক্যাল ডিসকাশনের আজকে আবার আমরা উপস্থিত হয়েছি। আপনারা যারা অংশগ্রহণ করছেন, যারা শুনছেন বা দেখছেন, সবাইকে আসসালামু আলাইকুম। আমরা জিপিএইচ ইস্পাতকেও আমরা ধন্যবাদ জানাই, কারণ এরকম একটা ইন্টারেস্টিং একটা ইঞ্জিনিয়ারিং একটা টপিকের উপরে দীর্ঘদিন যাবৎ ওনারা যেটা আয়োজন করছেন, তাদেরকে আমি তাদের কাছে আমি খুব কৃতজ্ঞ। এর আগের দিন আমরা স্টিল সম্বন্ধে বলেছিলাম যেন রিলেটেড স্ট্যান্ডার্ডস কী, স্ট্যান্ডার্ডগুলো কী। কারণ যে কোনো জিনিসের ব্যাপারেই আমরা বিএনবিসির কথা যেরকম বলি, সেরকম আমরা একটা সার্টেন স্ট্যান্ডার্ড ধরে আমাদের ডিজাইন করতে হয়। ইচ্ছামতো করলে হবে না যে আমি এইরকম ধরলাম, এটা কিন্তু করা যাবে না। এটা আমি আবার বলছি যে রিলেটেড স্ট্যান্ডার্ডগুলো কী আছে সেইটা আমাকে দেখতে হয়। তো সেই রিলেটেড স্ট্যান্ডার্ডের মধ্যে রিইনফোর্সমেন্টের প্রয়োজনটা কেন? Reinforcement for a strong, ductile and durable construction, the reinforcement needs to have the following properties at least. এই নিচের প্রপার্টিগুলো আমাদের থাকতে হয়। তার মধ্যে হাই রিলেটিভ স্ট্রেংথ, হাই অফ টেনসাইল স্ট্রেন, হাই টলারেশন অফ টেনসাইল স্ট্রেন। টেনসাইল স্ট্রেনটা অনেকখানি কতটুকু বাড়তে পারে। গুড বন্ড টু কংক্রিট ইরেসপেক্টিভ অফ পিএইচ, এবং এটা থাকতে হবে। দেন থার্মাল কম্প্যাটিবিলিটি অ্যান্ড অফ দ্য কংক্রিট এবং স্টিলের এটা থাকতে হবে। সেটা আমরা জানি যে এটা আল্লাহ তাআলা প্রদত্ত একটা দুইটা জিনিস, দুইটারই তার কোফিশিয়েন্ট অফ এক্সপানশন অথবা কোফিশিয়েন্ট অফ ইয়ার দুটা প্রায় কাছাকাছি। দেন ডিউরেবিলিটি, যে কনস্টিভ এনভায়রনমেন্টের তার ডিউরেবিলিটি অ্যান্ড ইরেসপেক্টিভ অফ কোরোশন অফ সাস্টেইন স্ট্রেস ফর এক্সাম্পল, এটা হইতে পারে যে কোনো একটা কন্ডিশনে যদি এটা থাকে, এটা ডিউরেবিলিটি। নাহলে কিন্তু আপনি হাই পারফরমেন্স কংক্রিট কিন্তু পাবেন না। দেখতেছে যে একটা স্ট্রাকচার সমুদ্রের মধ্যে থাকে, একটা স্ট্রাকচার সয়েলের তলে থাকে, মানে অর্থাৎ ফাউন্ডেশন সবই তো মাটির তলে থাকে, বেসমেন্টগুলো থাকে, সেই মাটিতে সালফেট থাকতে পারে, ক্লোরাইড থাকতে পারে, অনেক রকম কেমিক্যালস থাকতে পারে, কম্পাউন্ড থাকতে পারে। ফলে এই ধরনের অবস্থার মধ্যে ওটা যাতে ঠিক থাকে। তাহলে বাংলাদেশ স্ট্যান্ডার্ডটা কী? বাংলাদেশ ফর দ্য ফার্স্ট টাইম ইন দ্য ইয়ার 2006 তারা অ্যাডপ্ট করেছে উইদাউট অল্টারেশন। বাংলাদেশ কিন্তু আমাদের সেই ক্ষমতা নাই, মানে আমরা যে ক্ষমতা সেই সময় থাকতে পারে যদি আমাদের এনাফ রিসার্চ থাকে, এনাফ ইনফরমেশন থাকে, এবং আমরা স্টিল যারা ম্যানুফ্যাকচার করে আমাদের যে ম্যানুফ্যাকচারিং যদি আমাদের নিজস্ব থাকে, তাহলে এখানে আমাদের যারা স্টিল তৈরি করতেছে তারা কিন্তু একটা সার্টেন স্ট্যান্ডার্ড ধরেই বিদেশ থেকে যন্ত্রপাতি আনছে, তারা করতেছে। ইভেন জিপিএইচ যে বর্তমানে যে একেবারে আধুনিকতম যেটা এনেছেন, সেটা কিন্তু সার্টেন স্ট্যান্ডার্ড ধরে তাকে স্ট্যান্ডার্ড মানে চলতে হবে। তাহলে উইদাউট অ্যাল্টারেশন অফ ISO 6935/1991 and ISO 6935/1991 as Bangladesh standard for plain birds and ribbed birds respectively. বাংলাদেশে দুইটাই আছে। ISO-তে একটা হচ্ছে 6935/1991 আর একটা 6935/1991। প্রথমটা হচ্ছে মাইল্ড স্টিলের জন্য যেটা প্লেন আছে, আর একটা হচ্ছে রিব বার্ডসের জন্য, অর্থাৎ ডিফর্ম বার্ডের জন্য যেটা আমরা দেখি সেটা আছে। এবং এটা এর আগে এটা ছিল কি ছিল আপনি দেখেন, এটা আগে ছিল যে দুইটা ছিল, সেটা ছিল BDS ISO 6935/1/2006 স্টিল ফর দ্য রিইনফোর্সমেন্ট অফ কংক্রিট পার্ট 1 প্লেইন বার্ডসের জন্য এটা ছিল, এটা BDS-এর। আর BDS-এর আরেকটা ছিল ফর রিব বার্ডসের জন্য BDS ISO 6935/2006 পর্যন্ত। এটাকে চেঞ্জ করে বাংলাদেশ গভর্নমেন্ট তাদেরকে অ্যাপ্রুভাল দিয়েছে যে তারা ওই ইয়াতে গেছে। বাংলাদেশ স্ট্যান্ডার্ডে 2016-তে অ্যাডাপ্টেড BDS ISO 6935/2016 স্টিল ফর দ্য রিইনফোর্সমেন্ট অফ কংক্রিট পার্ট 2 রিব বার্ডস। বাংলাদেশ স্ট্যান্ডার্ড ইজ আইডেন্টিক্যাল উইথ ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড। এখন এটাকে আর আমরা ISO এটা না বলে BDS ISO 6935 এটা বলতেছি। এটা আইডেন্টিক্যাল উইথ ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ISO 6935 স্টিল ফর। ফলে আমরা কিন্তু একটা সার্টেন স্ট্যান্ডার্ডকে ধরে আমরা সেই স্ট্যান্ডার্ডকে আমরা BDS-এ নাম দিয়ে আমরা কিন্তু শুরু করেছি। দেখতেছেন যে এখন বর্তমানে যেটা আছে BDS ISO 6935/2016, এটা হচ্ছে কংক্রিট ফর রিবড বার্ডস। কনগ্রাচুলেশনস জিপিএইচ ইস্পাত বাংলাদেশকে বিশ্বসেরা এই কোয়ান্টাম টেকনোলজি এশিয়াতে সর্বপ্রথম স্থাপন করার জন্য।
স্টিল তৈরিতে ইতিহাসের সবচেয়ে উন্নত কোয়ান্টাম টেকনোলজি নিয়ে এলো জিপিএইচ ইস্পাত, এশিয়ার প্রথম ও বাংলাদেশের একমাত্র কোয়ান্টাম ইলেকট্রিক আর্ক ফার্নেসে এখন দেশেই তৈরি হচ্ছে বিশ্বসেরা কনস্ট্রাকশন স্টিল। জিপিএইচ ইস্পাত, দৃঢ়তার প্রতিশ্রুতি। এএসটিএমে কি আছে? এএসটিএমে দুইটা স্ট্যান্ডার্ড আছে, এএসটিএম A615 অ্যান্ড এএসটিএম A706 স্ট্যান্ডার্ড। এএসটিএম 615টা কভার ডিফর্ম কার্বন স্টিল, এটা একটা হচ্ছে কার্বন আর একটা লো স্টিল। এটা হচ্ছে এএসটিএম 615 কাভার্স ডিফর্ম কার্বন স্টিল রিনফোর্সিং বার্স, এবং দে আর কারেন্টলি দ্য মোস্ট ওয়াইডলি ইউজ টাইপ অফ স্টিল বার্স ইন রিনফোর্স কংক্রিট কনস্ট্রাকশন আমেরিকাতেও, এবং আমাদের এখানেও এটা সবচেয়ে বেশি ইউজ হয় এলসওয়্যার ইন দ্য ওয়ার্ল্ড। The specification requires that the bars be marked with the letter S for the type of steel. এটা কিন্তু থাকতে হবে যে এখানে ওই স্টিলের গায়ের মধ্যে দেখবেন তার জন্য লেটার একেবারে থাকতে হবে যে আপনার কোম্পানির থেকে কি আপনি বানাচ্ছেন সেটা বলা থাকতে হবে। আর এএসটিএম 706 এটা কাভার্স লো অ্যালয় স্টিল বার্স ইন্টেন্ডেড ফর অ্যাপ্লিকেশন ফর কন্ট্রোল টেনসাইল প্রপার্টিস, যেটা বলছিলাম যে কন্ট্রোল টেনসাইল প্রপার্টিস। এই টেনসাইল প্রপার্টিটা কিসের উপর নির্ভর করে? রেস্ট্রিকশন অন কেমিক্যাল কম্পোজিশন টু এনহ্যান্স ওয়েল্ডেবিলিটি। ওয়েল্ডেবিলিটি তার জন্য দেখবেন আজকাল W লেখা থাকতে হয় স্টিলের গায়ে, আর বোথ আর রিকোয়ার্ড। ডিফর্ম বার্স রিকোয়ার্ড টু মিট বোথ ASTM 615 and 706 and required to be marked with the letter S অথবা W for type of steel। এখন খেয়াল করতেছেন যে স্টিলের মধ্যে দেখবেন কোনো কোনো কোম্পানির স্টিলে S এবং W দুইটা আলাদা আলাদা থাকে এবং আলাদা আলাদা ইয়াতে পাওয়া যায়। তাহলে আপনি বুঝতেছেন একটা হচ্ছে এই স্টিল, একটা হচ্ছে 706-এর স্ট্যান্ডার্ডে তৈরি করা, একটা 615-এর স্ট্যান্ডার্ডে তৈরি করা। 615-এ স্টিল বার্সের জন্য স্পেশাল কাভার্স ডিফর্মড অ্যান্ড প্লেন বিলেট স্টিল বার্স ফর কংক্রিট রিনফোর্সমেন্ট ইন কাট লেংথস অ্যান্ড কয়েলস, এটা পাওয়া যায়। আর এটা বার্স আর থ্রি মিনিমাম ইন্ডাস্ট্রিয়াল লেভেলে পাওয়া যায়। এটা একটা হচ্ছে 40 গ্রেড মানে 40 PSI 280 MPa যেটাকে আমরা বলি, 60,000 অর্থাৎ 60 গ্রেড 420 MPa আমরা বলি, অ্যান্ড 75 গ্রেড 75,000 যার ইল্ড স্ট্রেংথ যেটাকে আমরা 75 গ্রেড বলে, এটা 520 এবং অ্যান্ড গ্রেড আরেকটা যেটা আছে 40 অ্যান্ড সেটাকে আমরা গ্রেড হয়ে যাবে নিচে, সেটা বলেছি আমি, এটা মুখে বলে দিলাম আগেই। গ্রেড 40, গ্রেড 60 অ্যান্ড গ্রেড 75 রেসপেক্টিভ, এটা এই তিনটার হচ্ছে সেইটা। এখানে কিন্তু আমি আবার একটু রিপিট করতে চাই, এখানে আমি আগের দিনও বলেছি বোধহয় যে এই গ্রেডটা সম্বন্ধে আমরা অনেকেই খেয়াল রাখি না। আমি দেখেছি আমাদের অনেক ইঞ্জিনিয়ার সাহেবরা অনেক সময় একটু থতমত করে যান যে গ্রেড 40টা কি। এটা কিন্তু ইল্ড স্ট্রেংথের সাথে সম্পর্কযুক্ত, এই কথাটা আপনারা সবসময় খেয়াল রাখবেন। এখানে দেখতেছে যে একটা গ্রাফ ফর্মে দেওয়া আছে যে টেনসাইল স্ট্রেংথ যদি 60,000 হয় তাহলে টেনসাইল ইল্ড স্ট্রেংথটা তলে আছে, টেনসাইল স্ট্রেংথ উপরে আছে, ইল্ড স্ট্রেংথটা আমরা নিচের থেকে আগে দেখি। ইল্ড স্ট্রেংথ যদি 40,000 হয় তাহলে তার টেনসাইল স্ট্রেংথ কত হইতে হবে? দেখতেছেন 60,000 হতে হবে। যদি 60,000 হয় তাহলে 90,000 হতে হবে, অর্থাৎ 75,000 যদি হয় তাহলে 100,000 হইতে হবে। ফলে এই জিনিসটা কিন্তু খেয়াল করতে হবে তারা কী বানাচ্ছে, এবং সেটা এমপিওতেও আছে, এবং এইটাকে উপরে দেখা যাচ্ছে 420 গ্রেড, 40 গ্রেড, 280, 60 গ্রেড সেটা আছে, এবং গ্রেড 75 এটা আছে, এবং এগুলো সবগুলোতেই কিন্তু আপনি দেখতেছেন একটা সার্টেন পার্সেন্টেজের উপর দিয়ে আছে। 1.5 এটাতে আছে, কোনো সময় 1.5 কাছাকাছি আছে যে 75,000-এর জন্য। ফলে এই জিনিসটা কিন্তু আপনাদের খেয়াল রাখতে হবে যে কোন ইয়েটা কী হচ্ছে। নেক্সট আস্তে দেখতেছে তার এট দ্য সেম টাইম তার আলটিমেট স্ট্রেইন কত। এই জন্য আমি বলেছিলাম যে আমি এখানে তার জন্য প্রত্যেকটা বারের যে 3 নাম্বার 3 থেকে শুরু করে একেবারে আমরা 14 পাওয়া, আমাদের এখানে পাওয়া যায় না, 10 পর্যন্ত পাওয়া যায়। বিদেশি স্ট্যান্ডার্ডে কী আছে সেইটা, অর্থাৎ 10 মিলিমিটার থেকে আমাদের এখানে 28-32 মিলিমিটার পর্যন্ত আমরা দেখি, কিন্তু এর থেকে বড় বড় রড কিন্তু ইউজ হয়েছে। আমরা পদ্মা ব্রিজেই কিন্তু আমরা এর থেকে বড় বার কিন্তু ইউজ করেছি, অর্থাৎ 43 মিলিমিটার ডায়ামিটার আমরা ইউজ করেছি। ফলে এই স্ট্যান্ডার্ডে দেখতেছেন স্ট্রেইনটা কত হতে হবে, বার ইলনগেশনটা কত হবে, এবং সেটা কতটুকু লেংথের উপর, এটাও আবার আছে এইটা যে মাপলেন কতটুকুর উপরে মাপতেছেন, এটা কমপক্ষে 8 ইঞ্চির উপরে মাপতে হবে।
8 ইঞ্চি স্পেসিমেনটা যদি দুইটা পয়েন্ট আপনি মার্ক করতে পারেন, সেখানে যেটা ইয়া করতে পারে, সেখানে তার স্ট্রেটটা এই ইয়া অনুযায়ী হতে হবে। এই জিনিসটা খেয়াল করবেন। এটা যদি আপনাদের যে কোনো স্ট্যান্ডার্ড বইতে আপনারা পাবেন, নাহলে আপনারা এটা রেফার করতে পারেন সবসময়। নেক্সট হচ্ছে যে এখানে টেনসাইল স্ট্রেক, এখানে এটা হচ্ছে যে যদি A706 বা 706M হয়, সেটারও আবার সিমিলার একটা ইয়া দেওয়া আছে। এবং এখানে দেখতেছেন লাস্টে একদম শেষে টেনসাইল স্ট্রেংথ শ্যাল নট বি লেস দ্যান 1.25 টাইমস দ্য অ্যাকচুয়াল ইল্ড স্ট্রেংথ। অ্যাকচুয়াল ইল্ড স্ট্রেংথ, অনেক সময় বলবেন যে ইল্ড স্ট্রেংথ তো বেশি আছে, তাহলে কিন্তু সেই অ্যাকচুয়াল স্ট্রেংথের সাথে 1.25-এ যেতে হবে। অর্থাৎ যদি কলাপসের একটা কেস হয়, ইল্ড স্ট্রেংথের সাথে আলটিমেটের তফাৎটা হচ্ছে এটা। আপনি 60 গ্রেড আনলেন, 60 গ্রেডের সাথে দেখা গেলো আপনার স্টিলটা 60 না হয় আপনার 65,000 হলো, তাহলে কিন্তু আলটিমেটটা কিন্তু তার থেকে 1.25-এ যেতে হবে। এই জিনিসটা কিন্তু খেয়াল করবেন যারা ডিজাইনার আছেন, যে টেস্ট করতে হয় তার জন্য, যে একটা লট আসলে পরে আবার টেস্ট করতে হয়, অথবা ইউ নিড টু গেট দ্য টেস্ট রেজাল্টস ফ্রম দ্য ম্যানুফ্যাকচারার্স। যারা আমাদের এখানে এখন সবাই ম্যানুফ্যাকচারার, সবাই কেয়ারফুল। পার্টিকুলারলি আমি জিপিএসকে দেখি, তারা যথেষ্ট কেয়ারফুল। আরও দু একটা কোম্পানি আছে, আমি এখানে তাদের নাম বললাম না, তারাও যথেষ্ট কেয়ারফুল। ফলে আপনাদেরকে যারা ডিজাইন করতেছেন, আমরা খালি ভাবলাম যে ইল্ড স্ট্রেক এত আছে, আর তা নয়। ইল্ড স্ট্রেক অ্যাকচুয়ালটা দেখতে হবে। অ্যাকচুয়াল 60,000 হলে 60,000 উপরে গেলে পরে ইটস অল রাইট, ইট ইজ অ্যাকসেপ্টেবল। তাহলে আলটিমেটটা কত? 60,000-এরটা যদি 65,000 হয়, 68,000 হয়, তাহলে আবার আলটিমেটটা কত, টেনসাইল স্ট্রেংথটা কত, তখন দ্যাট ইজ মোর ইম্পর্ট্যান্ট। সেটা 1.25 টাইমস থাকতে হবে। নেক্সট হচ্ছে যে কম্পারিজন বিটুইন A6.15, এটা এখানে হচ্ছে যে একটা তো আমি একটু আগে বলেছি, একটা কার্বন স্টিল, একটা লোয়ালয় স্টিল, সেইটারই এখানে যে কোনটা কোন গ্রেড আছে। 615 রিবারটা ইজ অ্যাভেলেবল ইন 4 গ্রেডস: 40, 60, 75 অ্যান্ড 80। ইট ইজ আমাদের বাংলাদেশে কিন্তু 80 গ্রেড পাওয়া যায়, আমরা দেখেছি, যদিও তার দু একটা প্রপার্টিস ঠিক ইয়া করে না, বাট এটা পাওয়া যায়। এবং আমরা অনেক সময় বলি যে এই বারটা ফাউন্ডেশনে পার্টিকুলারলি আজকাল বড় বড় ম্যাট হয়, মানে অর্থাৎ দেখা যায় যে কলামগুলোর স্পেসিং যদি একটু বেশি দূরে হয়, একটা 20তলা বিল্ডিংয়ে যদি ধরেন 20 জুড়ে হবার কলামের স্পেসিংটা যদি বেশি দূরে হয়, এবং তখন দেখা যায় যে ম্যাটের থিকনেসটা বেড়ে যায়। ম্যাটের থিকনেসটা 5 ফিট 6 ফিট, অর্থাৎ 1.5 মিটার বা 2 মিটার হতে পারে। তখন 80 গ্রেড ইউজটা করলে পরে আমার কাছে মনে হয় যেটা বেটার। 75 গ্রেড যদি, কারণ এখানে 80 গ্রেড কিন্তু আজকাল এখানে বানাচ্ছে, এটা কিন্তু এসটিএম স্ট্যান্ডার্ড কিন্তু এটা কিন্তু অ্যালাউ করে। ফলে আমরা এর জন্য এখানে 80 গ্রেড, এখানে এই 4টা গ্রেডে পাওয়া যায়। কনগ্রাচুলেশনস জিপিএইচ ইস্পাত বাংলাদেশকে বিশ্বসেরা এই কোয়ান্টাম টেকনোলজি এশিয়াতে সর্বপ্রথম স্থাপন করার জন্য। স্টিল তৈরিতে ইতিহাসের সবচেয়ে উন্নত কোয়ান্টাম টেকনোলজি নিয়ে এলো জিপিএইচ ইস্পাত। এশিয়ার প্রথম ও বাংলাদেশের একমাত্র কোয়ান্টাম ইলেকট্রিক আর্ক ফার্নেসে এখন দেশেই তৈরি হচ্ছে বিশ্বসেরা কনস্ট্রাকশন স্টিল। জিপিএইচ ইস্পাত, দৃঢ়তার প্রতিশ্রুতি। আর 706-এ এইটাতে লাইক আদার স্পেসিফিকেশন বলে, এটা প্রেসক্রাইব মিনিমাম FY 60,000 বলে, এবং 80,000 আছে তাদের। ফলে আপনি এটা খুব কেয়ারফুলি যদি তাদের অন্যান্য প্রপার্টি যদি ঠিক থাকে, যে যদি ইয়া করে যে এই দুইটা লিমিটের মধ্যে যদি রাখা যায়, আমরা এটা ইউজ করতে পারি, আমাদের কোনো অসুবিধা হওয়ার কথা না। অ্যাকচুয়াল ইল্ড স্ট্রেংথ বেসড অন মিল টেস্ট ডাজ নট এক্সিড। এখানে তার একটা জিনিস আছে যে আপনি ইল্ড স্ট্রেংথ বেশি আনলেন, 60,000-একটা নিয়ে আসলে 80,000, অর্থাৎ মোট বিটল হয়ে যাবে। এখানে কিন্তু আর বলতেছে FYটা কি নট মোর দ্যান 18,000 PSI বেশি হইতে পারবে না। অর্থাৎ আপনি যে একটা 60 গ্রেডের স্টিলের 80 গ্রেড চাবেন তা কিন্তু হবে, কিন্তু আর রেশিও হবে অ্যাকচুয়াল টেনসাইল স্ট্রেংথ তো অ্যাকচুয়াল ইল্ড স্ট্রেংথ। পরের পিয়াটা দেখেন, পরের স্ট্রেংথটা দেখেন, এখানে কিন্তু পরিষ্কারভাবে এটা আমি বলার চেষ্টা করেছি। রেশিও অ্যাকচুয়াল টেনসাইল স্ট্রেংথ টু দ্য অ্যাকচুয়াল ইল্ড স্ট্রেংথ অ্যাটলিস্ট 1.25 থাকলে আপনি সেটাকে ইউজ করতে পারবেন। Comparison between 615, the requirement for the tensile strength to be greater than the yield strength of the reinforcement factor 1.25 based on the assumption that the capability of a structural member to develop inelastic rotation is a function of the length of the elastic region along the axis of the member. Axis of member এর সাথে যেটা কতটুকু পর্যন্ত যেতে elongate করলেই তো লম্বা হতে হবে, তো সেইটার সাথে সম্পর্ক রেখে 1.25 টাইমটা করা হবে, স্ট্যান্ডার্ডগুলো এটা ফিক্স করেছে।
The later requirement controls when the actual yield strength obtained if laboratory tensile test of bar is greater than 64,000 অর্থাৎ 60 গ্রেড যদি এর উপরে 64,000 পর্যন্ত হয় তাহলে এটা চলে, এটা আমরা দেখেছি। In laboratory tension test of reinforcing bars resulted in measured yield strength ranging from slightly above 64,000 অর্থাৎ 450 MPa থেকে যদি তার উপরে হয় value of 78,000, the corresponding tensile strength তখন দেখেন above 97,500 যাইতে হবে, অর্থাৎ তখন কিন্তু 550 হচ্ছে না, তখন কিন্তু 675 আপনাকে যেতে হবে। এই স্ট্যান্ডার্ডগুলোতে 615 706 কিন্তু বলতেছে। এই ব্রড টার্মসে দেখা যায় যে কম্পারিজনটা কী হলো, যে ইজ মোর ডিমান্ডিং। এসটিএম ব্রড টার্মসে এটা দেখা যায় যে 706A বা 706M more demanding and includes requirements for controlled tensile properties and restriction on chemical composition, while STM 615 বা 615M এটা কিন্তু এটা অনেক does not include all this here considerations। এবং এখানে এই চারটার মধ্যে সেটা এখানে দেখা রয়েছে যেটা কোনটা কত হতে, ইভেন ইদানিকালে দেখতেছে সাইসমিক রিজনের জন্য 60 গ্রেডও করা যেতে পারে, আদার ইয়াতে 80,000-এ করা যেতে পারে। ফলে আপনার যে কোনটা করবেন সেই স্ট্যান্ডার্ড কিন্তু পাশে আবার দেওয়া আছে 615 706 995 996 আজকাল কিন্তু এটা আছে। এবং নিচে দেখতেছেন যে যেটা আছে 100,000-এর যেটা সম্বন্ধে যেটা বলা আছে সেটাও দেখতেছেন 100,000 যদি করেন আপনি স্পাইরাল বা ইয়াতে করা যাবে, কিন্তু আদার 80,000 বেশি ইউজ করতে পারবেন না। ফলে এই ধরনের অ্যাডভান্টেজগুলো এখন আস্তে আস্তে আসতেছে, ভবিষ্যতে হয়তো আমরা দেখব। এটা কিন্তু 318-14 মধ্যে আছে, অর্থাৎ এসিআই কোডের যে নাম্বারগুলো আছে 318-14 যেটা আছে সেইখানে এই জিনিসগুলো এটা আছে। এইখানে আরেকটা যেটা যে জিনিস আছে সেটা হচ্ছে যে শেয়ারের জন্য কী নিতে পারবেন, শেয়ার বা টর্শনের সময় এইখানে কিন্তু দেখতেছেন 80,000 দেখতেছেন এক জায়গায় লেখা আছে নট পারমিটেড, পাশে এটা কিন্তু খেয়াল করবেন যেটা নট ক্লিয়ারলি কোডের মধ্যে একেবারে পরিষ্কার বলা আছে, অর্থাৎ কোনো ক্ষেত্রেই স্পাইরাল স্পেশাল সাইসমিক সিস্টেমে 60,000 বেশি নেওয়া যাবে না। সে 615 706 955 996 সবগুলোর মধ্যে আছে। স্পাইরালে 60,000, শিয়ারে 60,000, ইয়াতে স্টিরাপসে 60,000 এবং 80,000 কোনো সময় অ্যালাউড না, লংজিচুয়াল ট্রান্সভার্সে 60,000। ফলে এই জিনিসগুলো কিন্তু খেয়াল করে আপনারা সাইসমিক ডিজাইন যদি করেন কোনো জায়গায়, যদি পার্টিকুলারলি সাইসমিক ডিজাইন যদি লাগে তাহলে আপনাদের এই জিনিসটা খেয়াল করতে হবে। অ্যান্ড এই বারগুলার there are 4 major indices of seismic resistance characterization। স্ট্রেংথ তাহলে কী হলো, আমাদের স্ট্রেংথ থাকতে হবে, ডাক্টিলিটি থাকতে হবে, টেনসাইল টু ইল্ড স্ট্রেংথ রেশিও যেটা আমরা ইয়াতে বলেছি মিউ ইকুয়াল টু এইটা ইল্ড রেশিওটা সবসময় একটা পরিষ্কার থাকতে হবে। অ্যান্ড ওয়েল্ডিং প্রপার্টি, the manufacturer must give the সার্টিফিকেট যেটা ওয়েল্ড করা যাবে, ওয়েল্ড করা যাবে না এরকম স্টিল কিন্তু এই সাইসমিক পারফরমেন্সের জন্য অ্যালাউ কোনো কোড কোনো স্ট্যান্ডার্ড অ্যালাউ করে না। এবং সাইসমিক জন্য আরও অনেকগুলো জিনিস এখানে আছে, এখানে সেই ডিওই সম্বন্ধেই বলা আছে। দেখতেছে এটা ইল্ড স্ট্রেংথের সাথে যে সেটা একটা মেজর ইন্ডেক্স, ফলে আপনারা বুঝতেই পারতেছি মেজর ইন্ডেক্সটাই হচ্ছে FYটা এবং তার একটা রেশিওটা কত আছে সেইটা। আমরা এই জায়গাটা আজকে শেষ করে দিতে চাই। এখানে আরও কয়েকটা যে ডাক্টিলিটির যেটা ইম্পর্টেন্ট সেটা তার জন্য সেই কতটুক তার ডিফরমেশন হবে সেই জিনিসটা আমাদের লাগতেছে। টেনসাইল টু ইল্ড স্ট্রেংথ রেশিও যেটা আমরা একটু আগে বলেছি সেটাই হচ্ছে যে তার অ্যাকচুয়াল যে ডেটা সেটা মেজার্ড থাকতে হবে, সেটা ল্যাবরেটরি থেকে টেস্ট করা হতে পারে। এবং তাহলেই আমরা দেখব যে আমাদের এই ইয়াটা শেষ হবে। এবং তারপরে আমরা এরপরে আজকে আমরা স্টিল সম্বন্ধে এই সমস্ত এইটুকুই বললাম। পরবর্তীকালে আমরা স্টিলের একটু সাধারণ একটা কথা বলে আমরা কিছু ডিজাইন এক্সাম্পলের মধ্যে আমরা যাব। আপনারা যারা আছেন তাদের সবাইকে আমি ধন্যবাদ জানাই। কষ্ট করে এতদিন বসে হয়তো কেউ যদি পুরোটা শুনে থাকেন তারা কষ্ট করে আপনার করেছেন। এবং সেই সাথে জিপিএইচ ইস্পাতও বহুদিন যাবতই বেশ, আমার তো মনে হয় না যে 6 মাসের কম হয়েছে বা বেশি হতে পারে, আমার ঠিক খেয়াল নেই, একদিন যাবত যে তারা এটা কন্টিনিউ করতে পেরেছে। এবং আমরা ভবিষ্যতে আরও এখন থেকে আমরা পার্টিকুলার টপিক্সে যাব বা কনস্ট্রাকশন ইয়ার মধ্যে যাব, আমরা দেখি আমরা কীভাবে শুরু করা যায়। আবার ম্যাটেরিয়াল সম্বন্ধে যেটা আমরা প্রথম থেকে শুরু করেছিলাম, সিমেন্ট থেকে অ্যাগ্রিগেট সম্বন্ধে, রাস্টিং সম্বন্ধে, কংক্রিট এমনি সম্বন্ধে সব কিছু সম্বন্ধে যেটা করেছি, সেটা স্টিলে এসে স্টিলের প্রপার্টি সম্বন্ধে কিছু বলার চেষ্টা করেছি। আমরা
আশা করি যে আপনাদের কাছে এটা হেল্পফুল হবে এবং জিপিএইচ ইস্পাতকে আমি অনেক অনেক ধন্যবাদ জানাই, কারণ এই সাবজেক্টগুলো অনেক সময় পরিষ্কারভাবে শোনার বা পরিষ্কারভাবে পাওয়ার কোনো সম্ভাবনা থাকে না। আমরা আলাপ করেছি, আবার প্রয়োজনে আপনাদের যে প্রয়োজন হবে না আমরা এটা আবার রিপিট করতে পারবো, আমাদের কোনো অসুবিধা নেই। আপনাদের সবাইকে ধন্যবাদ জানাই। জিপিএইচ ইস্পাত এই যে একটা সুযোগ করে দিয়েছেন তার জন্য আমি আমার নিজের পক্ষ থেকে জিপিএইচ ইস্পাতকেও করি, ধন্যবাদ জানাই। কারণ জিপিএইচ ইস্পাত এটা করার পেছনে তাদের একটা যে তারা একেবারে আধুনিকতম একটা উপায় একটা বাংলাদেশে একটা স্টিল প্রোডাকশন একটা স্টিল ফ্যাক্টরি দিয়েছেন, যেখানে তারা এখন অনেক স্টিল করছেন, ম্যানুফ্যাকচার করছেন এবং তাদের স্টিল ডেফিনেটলি আমার মনে হয় যে ওয়ান অফ দ্য বেস্ট স্টিল প্রডিউসড ইন আওয়ার কান্ট্রি। থ্যাংক ইউ ভেরি মাচ এভরিবডি অ্যান্ড থ্যাংক ইউ জিপিএইচ ইস্পাত।